যে স্ত্রীকে কঠোর পরিশ্রম করে বড় আইনজীবী বানিয়েছিলাম, সেই স্ত্রী আমার মৃত্যুদণ্ড রায়ের মূল আইনজীবী। কাঠগড়ায় দাঁড়িয়ে যখন নিজের ফাঁসির রায় শুনছিলাম, তখন বিচারকের গভীর কণ্ঠস্বর আমার কানে এসে পৌঁছাচ্ছিল না। আমার সমস্ত দৃষ্টি আটকে ছিল সামনের ওই কালো কোট পরা নারীটির দিকে, যে এখন বড় আইনজীবী। সে মিথ্যাকে সত্য প্রমাণ করতে পারে। সে প্রখ্যাত আইনজীবী আর কেউ নয়, আমার স্ত্রী মিথিলা, যে হাত ধরে একদিন তাকে ঢাকা শহরে চিনিয়ে এসেছিলাম। আজ সেই হাতেই সে আমার ডেথ ওয়ারেন্ট সাজালো। নিয়তির কি নিষ্ঠুর পরিহাস! আমাদের বিয়েটা হয়েছিল পারিবারিকভাবেই, দুই পরিবারের পূর্ণ সম্মতিতে। কিন্তু মিথিলা প্রথম দিকে একদম রাজি ছিল না। রূপের কথা যদি বলি, মিথিলা ছিল অপ্সরার মতো সুন্দরী। টাঙ্গাইল শহরের যে কোনো ছেলের চোখ আটকে যাওয়ার মতো রূপ ছিল তার। পরিবারের প্রচণ্ড চাপ আর অনুরোধে শেষমেশ সে একটা শর্তে বিয়েতে রাজি হলো। বিয়ের আগে আমার সাথে একবার একা দেখা করতে চায়। সে কথা অনুযায়ী আমি তার সাথে দেখা করলাম। একটা রেস্টুরেন্টে মুখোমুখি বসতেই মিথিলা তার টানা টানা চোখ দুটো আমার দিকে তুলে সরাসরি বলল, আমি আপনাকে বিয়ে করতে পারি, কিন্তু আমার একটা শর্ত আছে। বিয়ের পর আমাকে পড়াশোনা চালিয়ে যাওয়ার সুযোগ দিতে হবে। আর বিয়েটা হবে এখন থেকে ঠিক 2 মাস পর, আমার এইচএসসি পরীক্ষা শেষ হলে। আমি এক মুহূর্ত চিন্তা না করে তার শর্তে রাজি হয়ে গেলাম। সত্যি বলতে আমার মনের ভেতর তখন অন্য হিসাব কাজ করছিল। এত সুন্দরী একটা মেয়েকে আমি কোনোভাবেই হাতছাড়া করতে চাচ্ছিলাম না। মনে মনে ভেবেছিলাম, একবার বিয়ে হয়ে ঘরের বউ হয়ে আসলে আর রান্নাবাড়া সংসারের জাতাকলে পড়লে এমনিতেই পড়াশোনার মন উঠে যাবে। মেয়েদের মন বদলাতে কতক্ষণ? কিন্তু আমার সেই ধারণা সম্পূর্ণ ভুল প্রমাণ করে দিল মিথিলা। যখন এইচএসসির রেজাল্ট দিল, দেখা গেল সে জিপিএ 5 পেয়েছে এবং অত্যন্ত ভালো নম্বর নিয়ে পাশ করেছে। রেজাল্টে হাত পেয়েই সে একদিন উচ্ছ্বসিত গলায় বলল, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে চাই। শুনেই আমার বুকটা ছ্যাঁত করে উঠল। টাঙ্গাইলে আমাদের কসমেটিক্সের বেশ বড় ব্যবসা। আল্লাহর রহমতে আর্থিক অবস্থা আমাদের যথেষ্ট ভালো। আমি তাকে সরাসরি না করে দিয়ে বললাম, তুমি টাঙ্গাইল থেকে সেই ঢাকা গিয়ে পড়বে কেমনে? আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি চান্স পেয়েই যাও, তবে সংসার সামলাবে কেমনে? ওসব ঢাকা টাকা বাদ দাও। মিথিলা দমে যাওয়ার পাত্রী ছিল না। সে আমার হাত ধরে আকুতি করে বলল, তুমিও আমার সাথে ঢাকা চলে যাবে, ওখানেই না হয় নতুন কোনো ব্যবসা দেখবে। আমি তাকে বুঝিয়ে বললাম, পাগল হয়েছো? এখানে জমানো ব্যবসা ফেলে আমি হুট করে ঢাকা গিয়ে কি করব? এত সোজা নাকি? এই ঘটনার পর মিথিলা পুরোপুরি স্তব্ধ হয়ে গেল। টানা 2 দিন সে আমার সাথে একটা কথাও বলল না। খাওয়া দাওয়া প্রায় বন্ধ করে দিল। তার এই অভিমানী মুখ আর চোখের জল আমি সহ্য করতে পারছিলাম না। ভালোবাসতাম তো, তাই শেষমেশ তার অভিমান ভাঙানোর জন্য আমি হার মানলাম। বললাম, ঠিক আছে, চলো, পরীক্ষাটাই দিয়ে আসো। পরীক্ষার একদিন আগে আমরা ঢাকায় রওনা হলাম। মিথিলার একটা সমস্যা ছিল, বাসে উঠলেই তার মাথা ঘোরাতো আর বমি আসতো। তাই আমরা ট্রেনে করে ঢাকার টিকিট কাটলাম। মিথিলা এর আগে কোনোদিন ঢাকা শহরে পা রাখেনি। জানালার বাইরে অচেনা শহরের আলো দেখে তার চোখে যে শিশুসুলভ আনন্দ দেখেছিলাম, তা আজও আমার মনে পড়ে। পরীক্ষার দিন পরীক্ষা শেষ হওয়ার পর তাকে ঢাকার একটি ভালো নামী রেস্টুরেন্টে নিয়ে খাওয়ালাম। মিথিলার মুখে তখন তৃপ্তির হাসি। সেই রাতেই আবার আমরা ট্রেনে করে টাঙ্গাইলে ফিরে এলাম। তার কয়েকদিন পর যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার রেজাল্ট বের হলো, আমাদের চোখ চড়ক গাছ। মিথিলা মেধা তালিকার ওপরের দিকে স্থান পেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে চান্স পেয়েছে। এই খবর শোনার পর আনন্দের চেয়ে আমাদের দুই পরিবারের চিন্তা মেঘ নেমে এলো। শ্বশুরবাড়ির লোকজন থেকে শুরু করে আমার মা বাবা কেউ রাজি হচ্ছিল না তারা ঢাকায় পাঠাতে। সবাই একসুরে বলতে লাগলো, এতটুকু একটা একা একা মেয়ে ঢাকার শহরে কিভাবে থাকবে, তার চেয়ে টাঙ্গাইলেই কোনো একটা কলেজে ভর্তি করিয়ে দাও। মূল ভয়টা ছিল অন্য জায়গায়। মিথিলা ছিল অসম্ভব সুন্দরী। সবাই ভাবছিল, এত বড় শহরে একা থাকলে যদি কোনো বিপদ আপদ হয়ে যায়। দিনকাল তো ভালো না। যেখানে ছোট ছোট দুধের বাচ্চারাও নিরাপদ নয়, সেখানে মিথিলার মতো সুন্দরী মেয়ে একা থাকবে কিভাবে? সবাই যখন তার বিপক্ষে, তখন সেই রাতে মিথিলা আমার বুকের ওপর মাথা রেখে সারা রাত নিভৃতে কেঁদেছিল। তার চোখের জলে আমার বুকে ভিজে যাচ্ছিল। সকালবেলা যখন তার ফোলা চোখ আর মলিন মুখটা দেখলাম, আমার সব কঠোরতা গলে গেল জল হয়ে। আমি সিদ্ধান্ত নিলাম, আমি তাকে আটকাবো না।
আমি তাকে বললাম, আমি তোমাকে ঢাকা পাঠাবো, তবে আমার কিছু শর্ত আছে। সেখানে গিয়ে কোনোভাবেই অযথা ঘোরাঘুরি করা যাবে না, ছেলেদের সাথে অপ্রয়োজনীয় কথা বলা চলবে না, সবসময় মেয়েদের সাথে থাকবে। মিথিলা আমার শর্তে আনন্দে রাজি হয়ে গেল, যেন সে হাতে চাঁদ পেয়েছে। আমি তাকে ঢাকায় একটা সেফ জোনে ফ্ল্যাট বা বাসা ভাড়া করে দিতে চেয়েছিলাম, কিন্তু সে নিজেই না করে দিল। বলল, না গো, অত টাকা খরচ করতে হবে না, আমি মেয়েদের হোস্টেলেই ভালো থাকবো, ওখানে নিরাপত্তা বেশি। আমি নিজে গিয়ে তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে রেখে আসলাম। আসার সময় তার হাতে খরচের জন্য 35,000 টাকা দিয়ে আসলাম, যাতে কোনো কিছুর অভাব না হয়। মিথিলাকে ঢাকায় রেখে আসার পর আমার দিন কাটছিল একরকম, আর তার দিন অন্যরকম। প্রতি 15-20 দিন পর পর আমি নিয়ম করে তার খরচের টাকা পাঠিয়ে দিতাম। সে যখনই পড়াশোনা থেকে একটু ফ্রি হতো আমাকে ফোন করতো, ঘন্টার পর ঘন্টা আমরা ফোনে কথা বলতাম। ব্যবসার শত ব্যস্ততার মাঝেও তার একটা ফোনে আমার সব ক্লান্তি দূর করে দিত। এভাবেই দেখতে দেখতে 4টি বছর কেটে গেল খুব সুন্দরভাবে। মিথিলা যখনই একটু ছুটি পেত সব কাজ ফেলে টাঙ্গাইলে আমার বুকে ছুটে আসতো। আমাদের ভালোবাসা যেন আরও গভীর হচ্ছিল। তখন মিথিলার এলএলবি পড়াশোনা একদম শেষের দিকে, ফাইনাল পরীক্ষার আগে বেশ কিছুদিন ছুটি পেয়ে সে আগের মতোই টাঙ্গাইলে আমার কাছে আসলো। সেদিন রাতে বাইরের আবহাওয়াটা একটু ঠান্ডা ছিল। মিথিলা আমার বুকে মাথা রেখে অত্যন্ত নিশ্চিন্তে পরম শান্তিতে ঘুমাচ্ছিল। মাঝরাতে হঠাৎ রুমের অন্ধকার ভেদ করে একটা আলো জ্বলে উঠল। মিথিলার ফোনটা পাশেই রাখা ছিল। ফোনটা ভাইব্রেট মুডে থাকায় কোনো নোটিফিকেশনের শব্দ হলো না, শুধু স্ক্রিনটা চকচক করে উঠল। আমি ভাবলাম, গভীর রাতে কার ফোন এলো। মিথিলা ঘুমে যেন ব্যাঘাত না ঘটে, তাই ফোনটি অফ করার জন্য হাতে নিলাম, কিন্তু স্ক্রিনের দিকে তাকাতেই আমার সারা শরীর বরফ হয়ে গেল। একটা অচেনা নাম্বার থেকে মেসেজ এসেছে, আর সেই মেসেজের লেখাগুলো যেন আমার চোখের সামনে জ্বলন্ত অক্ষর ভাসছিল। মেসেজে লেখা ছিল, জান, তোমাকে ছাড়া আজকে একটুও ঘুম আসছে না, ফ্রি হয়ে একটা কল দিও। মেসেজটা পড়া মাত্রই আমার মাথাটা তীব্রভাবে চক্কর দিয়ে উঠল। মনে হলো চারপাশের দেয়ালগুলো আমার ওপর ভেঙে পড়ছে। ঠিক তখনই মিথিলা ঘুমের ঘোরে একটু নড়েচড়ে উঠল। আমি আর নিজেকে সামলাতে না পেরে কাঁপানো হাতে ফোনটি আবার আগের জায়গায় রেখে দিলাম। আমার বুকের ভেতর তখন একটা প্রলয়ঙ্কারী ঝড় শুরু হয়ে গেছে, যার শেষ পরিণতি আজ আমাকে এই ফাঁসির মঞ্চে এনে দাঁড় করালো।